প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা তো ইসরায়েলের ব্যাপারে দীপন চৌধুরীর কথা খুব শুনতে চান। আপনারা অনেকবারই বলেছেন যে আরো একবার ধরা হোক, আরো একবার ধরা হোক, কি অবস্থা শুনবো ওখানকার। তো এখন ধরেছি, কিন্তু উনি ইসরায়েলে নেই, চলে এসছেন, বাড়ি চলে এসছেন। এই মুহূর্তে হুগলিতে রয়েছেন দীপন চৌধুরী। আসলে যা সব চলছিল, তারপরে দূতাবাস মানে ফেরার ব্যাপারে একটা বার্তা দিয়েছিল, তো সেই জন্য চলে এসছেন। তো এসেই আরামবাগ টিভির একেবারে মুখোমুখি। দীপন, আপনার যা ব্যাখ্যা, যা বক্তব্য, আমার যারা দর্শক আছেন তারা খুব মন দিয়ে শোনেন। এত সুন্দর ব্যাখ্যা দিয়ে থাকেন আপনি, তথ্যভিত্তিক। তো বারবার চাইছিলেন দর্শকরা যে আপনাকে অনলাইনে ধরি, কিন্তু পাচ্ছিলাম না। আপনি নিজে খুব বিজি হয়ে গেছিলেন। তারপরে আবার শুনলাম দূতাবাসের ভলেন্টিয়ার হয়ে গেছিলেন, মানে অনেক দায়িত্ব নাকি পড়ে গেছিল, ফলে সব কথা ওখান থেকে বলতেও পারছিলেন না। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার বক্তব্য শুনে যেটা মনে হয়েছিল যে যাই হোক, ওখান থেকে এখনই ফিরে আসার কোনো দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও আপনি চলে এলেন। এই সিদ্ধান্তটা কেন? না, প্রথমে যেটা বলি যে হ্যাঁ, এই সিচুয়েশনে আর কি একটু ব্যস্ততা ছিলই। আর দ্বিতীয় যেটা, মানে এই কদিন ভিডিও না আসার একটা বড় কারণ হচ্ছে, দিনের শেষে আমরা ওইখানে ভারতীয় নাগরিক আর কি, বিদেশি নাগরিক, ইসরায়েলি নাগরিক নয়। তো কিছু ওখানকার বিশেষ করে সরকারের তরফ থেকে একটা রেস্ট্রিকশন ছিল যে, মানে খবর সবার কাছে এসছে যে কোথায় কি ঘটনা হচ্ছে, বা সেই নিয়ে বিশদে আলোচনা বা কোনো রকম, আমরা যদিও কোনো রকম ভিডিও বা ফটো এখানে প্রচার করি না, তা সত্ত্বেও দেখুন আলটিমেটলি আমরা তো বাংলা ভাষায় কথা বলছি, এবং আমি নিশ্চিত ছিলাম যে সব রকম মনিটরিং হচ্ছে। তো এখন ট্রান্সলেশনের জন্য কে কোথায় কি ভাববে, সেটা একটা ফ্যাক্টর থেকেই যায়। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে, দুটো দিন যাক, আরেকটু আর মানে মানে এত পরপর ঘটনা ঘটছিল আর কি। তো সেই সঙ্গে ব্যস্ততাও ছিল আর কি, তো সেই নিয়ে একটুখানি মানে অর্গানাইজ করবার আর একটু সেফটি প্রিকশনের ব্যাপার ছিল। এটা এক নম্বর। দ্বিতীয়, লাস্ট আমি আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম, তখন কিন্তু আমেরিকার এই যে ফোর্ডোতে যে অ্যাটাকটা হলো, সেটা কিন্তু হয়নি। তো সেই অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই তখন বলেছিলাম যে না, আসবো না। ইভেন এইখানেও যে আসা হয়েছে, আমি আমার নাম শুরুর দিকে দিইনি, লাস্টের দিকে লিস্টে দিয়েছিলাম। এখন যেটা হলো, মানে আর একটু একদিন এদিক ওদিক হলে আমি ওখানেই থাকতাম, আসতাম না। কারণ আমি এসছি 24 তারিখ সকালবেলা থেকে এসছি, কিন্তু 24 তারিখই সিজ ফায়ার ঘোষণা হয়েছিল। এবার প্রবলেমটা যেটা হয়েছে যে সিজ ফায়ার ঘোষণা হওয়ার পরেও মোটামুটি ইসরায়েলি সময় ভোর 5টা থেকে 7টা, ওই সময়টা ইরান এমন করেছে যে প্রতি 10 মিনিট অন্তর অন্তর মিসাইল ছুঁড়ছে। মানে ওদের যে অ্যালার্ট আসে এখানে আর কি, যে 10 মিনিট আগে আপনি চলে যান শেল্টারে, এবং তারপর অল ক্লিয়ার হয়ে গেলে আবার ঘরে চলে আসুন। তো এরকম হচ্ছে যে একবার শেল্টারে যাচ্ছি, একবার ঘরে আসছি, এরকম টানা চলছিল। তো সেই সময় আমাদের কাছে এটা ক্লিয়ার ছিল না যে আদৌ সিজ ফায়ার হোল্ড হবে কিনা। আর তার থেকে একটা ব্যাপার হচ্ছে, এমবাসি যেহেতু সবার জন্য এই ব্যবস্থাটা করছে, আপনি যখন এই সুযোগটা এসছে আপনার কাছে, আপনার নাম যে সিরিয়াল লিস্টে আছে, সেই সিরিয়াল লিস্টে আপনি যদি সেটাকে মানে ডিনাই করেন, যাবেন না, তো তারপর কিন্তু একদম লাস্ট প্রায়োরিটি পাবেন। তো সেই ক্ষেত্রে তখন ওটাই মনে হয়েছিল যে আমরা এবং আমাদের হুগলি জেলারও অন্যান্য অনেকে এসছেন আর কি, বা ওভারঅল বাঙালিরা প্রচুর এসছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও। তো যেহেতু আমরা প্রায় 224 জন মতো এসছি, ইনক্লুডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যান্ড এভরিওয়ান। তো সেই সময় মনে হয়েছিল চলে আসি, দিয়ে তারপর তো আস্তে আস্তে এখানে এসেই ল্যান্ড করে দেখছি যে এখন অব্দি সিজ ফায়ার হোল্ড হচ্ছে। তো ঠিক আছে, এরকম যদি চলতে থাকে আমি আশা করছি হয়তো আমি নেক্সট উইকে আবার ফিরে যাব, একশো খুব বেশি হলে 8-10 দিনের মধ্যে। এখন কাজের চাপও প্রচুর আছে তো, কিন্তু এখানে যা হয় আর কি, সিচুয়েশনটা একদিনেই খুব চেঞ্জ হয়ে যেতে পারে। বাট এই অবস্থা যেভাবে চলছে এখন, এয়ারপোর্ট অপারেশনাল হয়ে গেছে, আস্তে আস্তে ফ্লাইটও সব খুলছে, তো সম্ভবত আমি আবার নেক্সট উইক ফিরে যাব। ওকে, নেক্সট উইক ফিরে যাবেন, কিন্তু ভরসা কি রাখা যাচ্ছে যে যেভাবে বিরতি এখন চলছে সেটা কন্টিনিউ হবে, নাকি ইরান আবার যদিও ইরান বলেছে যে আমাদের উপরে আক্রমণ আগে না হলে আমরা করব না, এটা যদিও বলেছে, কি মনে হচ্ছে এটা থাকবে? বা ইসরায়েলও কি চুপ করে থাকবে? কারণ অপারেশন রাইজিং লায়ন, যেটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরমাণুর যে বিষয়গুলো সেগুলোকে নষ্ট করা বা ওটা করতে না দেওয়া, সেটা কি ইসরায়েল সরকার মনে করছে যে ওটাকে স্টপ করা গেছে পুরোপুরি? দেখুন, এই এই ইস্যুটা নিয়ে আসলে একটু কনফ্লিক্টিং ভিউ আছে আর কি। মানে ট্রাম্প তো খুব মানে একদম দাবি করে বলছেন যে আমরা পুরো পুরো টোটাল অবলিটারেশন করে দিয়েছি, পুরোপুরি ক্ষতি করে দিয়েছি।
এখন যদি ধরেও নিই যে ফেসিলিটি গুলো মানে যে পরমাণু কেন্দ্রগুলো ছিল সেগুলো যদি ধ্বংস হয়েও যায়, এখন একটা বড় প্রশ্ন যেটা আমরা কেউ জানি না যে এনরিচড ইউরেনিয়াম, প্রায় 60% এনরিচড ইউরেনিয়াম যেটা ইরান তৈরি করেছিল, যেটা এবং যেটা কিন্তু কোনো সিভিলিয়ান কাজে লাগে না, মানে 60% আপনি যখন ইউরেনিয়াম এনরিচমেন্ট করছেন সেটা পুরোপুরি আপনি পরমাণু অস্ত্রের দিকেই যাচ্ছেন। 80% হয়ে গেলেই, আমেরিকা যে বোম ফেলেছিল হিরোসীমা নাগাসাকিতে সেটা 80% এনরিচমেন্ট ছিল, তো 60% থেকে 20% এনরিচমেন্ট বাড়ানো এমন কোনো ব্যাপার না। এখন প্রশ্ন তাহলে হচ্ছে এনরিচমেন্ট ইউরেনিয়ামটা কোথায় আছে? কারণ এখন অবধি আমরা দেখছি যে যে সেন্টারগুলোতে অ্যাটাক হয়েছে তার আশেপাশে যে আন্তর্জাতিক যে পরমাণু চুক্তি এর যে সংস্থা আছে তারা বলছে কোনো রেডিয়েশন লিক হয়নি বা কোনো রেডিয়েশন লেভেল এখনো পর্যন্ত বাড়েনি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে এনরিচড ইউরেনিয়াম গুলো সেটা কোথায় আছে? সেটা কি ইরান অন্য কোথাও রেখেছে, নাকি ও তো অন্য কোথাও পাচার করে দিয়েছে? এখন এখানকার যেটা খবর দেখছি যে ট্রাম্প এখন আবার নতুন করে ইরানের সঙ্গে একটা ডিল এর জন্য বলছেন। তো সেখানে সম্ভবত ট্রাম্প এবং ইসরায়েলের দাবি হচ্ছে যে যে এনরিচড ইউরেনিয়াম আছে সেটা তাদেরকে হস্তান্তর করে দেওয়া। স্বাভাবিকভাবে এটা ইরান কিন্তু মানবে না। এখন সেইটার রেসপেক্টে আবার যুদ্ধ সংঘাত শুরু হবে কিনা, হতেই পারে, সেটা কেউ বলা যায় না। অন্যদিকে আরেকটা যেটা ফ্যাক্টর ওটা যে আপনি দেখছেন যে ট্রাম্প কার্যত এখন একটা অবসেশন হয়ে গেছে যে তার হচ্ছে নোবেল শান্তি পুরস্কার চাই। সেই কারণে উনি ওই অপারেশন সিন্দুরই হোক বা অপারেশন রাইজিং লায়নই হোক আগ বাড়িয়ে সবসময় আমি সিজফায়ার করেছি, আমি ডিল করেছি। আপনি দেখেছেন উনি পোস্ট করেছিলেন 5-6টা জায়গায় সমস্ত কনফ্লিক্ট নাকি উনি শেষ করেছেন, দিয়ে 5-6বার বলছেন আমার নোবেল পিস প্রাইজ চাই, নোবেল পিস প্রাইজ চাই। এছাড়াও একটা লং ড্রন কনফ্লিক্ট আমেরিকা কতটা এখন মানে এন্টার করবে সেটা আমার একটু সন্দেহ আছে। যেটা হলো এই অনেকে আমি দেখছিলাম বলছে এই যে ইরানের যে অ্যাটাকটা হয়েছিল কাতারের এয়ারবেসে, সেটাকে সবাই বলা হচ্ছে প্রত্যাঘাত। ওটার কিন্তু আপনি যদি দেখেন পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা একটা ম্যাচ ফিক্সিং। এবং ট্রাম্পও বলছেন যে ইরান আমাদের বলে দিয়েছিল একটা সময় অ্যাটাক হবে, সেই জন্য ওই যে মেন এয়ারবেসটা পুরোপুরি 100 জন যা ছিল সব সরিয়ে নিয়েছে। তো 10টার মিসাইল ছুড়েছিল, 9টা ইন্টারসেপ্টেড, একটা ওপেন এরিয়া করেছিল। তো ইরান এটা কিন্তু করে থাকে। এর আগে ইরানের একজন যিনি ওই কুডস ফোর্সের প্রধান ছিলেন কাসেম সোলেমানি, তাকে আমেরিকা এয়ার স্ট্রাইক করে মেরে দেয়। তখনও ইরান ওই রকম ইরাকে ওদের কিছু বেসে একটা সিম্বলিক স্ট্রাইক করেছিল। আর সেদিন সকালে যেটা হলো, যেটা বললাম যে সিজফায়ার ভায়োলেশন যেটা ইরান করছিল, তারপর তো বীরসেবায় একটা ডাইরেক্ট হিটে 4জন ইসরায়েলি নাগরিক মারা যায়। তো এইটার বদলা কিন্তু ইসরায়েল অবশ্যই নিত এবং ফাইটার প্লেন আবার চলে গেছিল তেহরানে স্ট্রাইক করবার জন্য। কিন্তু ট্রাম্প তখন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন যে না, তোমরা প্লেনদের মানে তোমার পাইলটদের ফেরত নিয়ে এসো, এখন আর কোনো স্ট্রাইক করবে না, সিজফায়ার হোল্ড হচ্ছে। তো এই মুহূর্তে ইরানের সঙ্গে সঙ্গে আমার মনে হয় ফোকাসটা অনেক বেশি চলে গেছে যে গাজা যুদ্ধটাকে শেষ করবার জন্য নতুন করে পণবন্দীদের এইসব ফিরিয়ে আনার বা একটা বন্দি প্রত্যাবর্তন চুক্তি এসব নিয়ে আলোচনা হচ্ছে। তো ওভারঅল একটা মানে শান্তির দিকেই ব্যাপারটা যাচ্ছে। কিন্তু যদি আপনি যেটা বললেন এটা ঠিকই, এই মুহূর্তে আমি অন্তত ইরানের তরফ থেকে প্রথম অ্যাটাক সেই অর্থে দেখতে পাচ্ছি না। কিন্তু আবার যদি এনরিচমেন্ট এই এনরিচড ইউরেনিয়াম এই এটা কার কাছে আছে কোথায় আছে এই নিয়ে যদি কোনো ঝামেলা হয় সেই ক্ষেত্রে আবার একটা অ্যাটাক হতেই পারে। তবে এখানে আরেকটা ফ্যাক্টর যেটা আজকে ট্রাম্প বলেছেন, যদি ওইটা বলা কতটা মানে উচিত আমি জানি না, উনি বলছিলেন যে আমেরিকা স্ট্রাইকের পর ওইখানে ভেতরে ইসরায়েলি মোসাদ এবং কমান্ডো অপারেটিভরা তারা ওখানে অপারেট করছিল এবং তারা কনফার্ম করেছে যে ওই ফোর্ডো ফেসিলিটিটা আর কি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে এবং এদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনিও বলেছিলেন যে ইরানের ওই এনরিচড ইউরেনিয়াম কোথায় আছে এটা কিন্তু আমরা জানি, এটা সবার কাছে খুব সারপ্রাইজিং একটা হবে। তো ইসরায়েল যদি আগে থেকে মোসাদ যদি সেটা কিছু একটা ডিল করে থাকে বা তাদের যদি কোনো প্রিকশনারি ব্যবস্থা থাকে সেটা আমরা জানি না। কিন্তু হ্যাঁ মানে আপাত দৃষ্টিতে শান্তি আছে, শান্তি চুক্তি এখনো হোল্ড করছে। কিন্তু মানে আবার যে কোনো দিন একটু চেঞ্জ হয়ে গেলে আমি অন্তত আশ্চর্য হব না। না, আমি বলছি যে এই যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে মানে এলো, মানে একবার মানে টিম পাঠালেন উনি, B2, তারপরে ওই বাংকার বাস্টার ইত্যাদি করে অমক তমক করলেন। তারপর এখন তো ইরান খুব ভালো ব্যবসায়ী, ইরান খুব ভালো কাজ করে, এইসব বলে আবার যে মালিশ করা কথাগুলো বলছেন, উনি হয়তো ওনার ভাবনা থেকে বলছেন, কিন্তু এই সবগুলোকে ইসরায়েলের যারা সাধারণ নাগরিক তারা কিভাবে নিচ্ছেন, তারা কিভাবে নিলেন পুরো বিষয়টাকে, আমেরিকার এই যে অবস্থানগত ব্যাপারটা? দেখুন এইটা কিন্তু উনি মানে আপনি যদি দেখেন প্যাটার্নটা একদম ভারত পাকিস্তানের মতোই সেম। আপনি যবে থেকে অপারেশন সিন্দুর হয়েছে ভারতের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাও উনি সবসময় দেখবেন ভারত পাকিস্তানকে ইকুয়েট করে এক ব্র্যাকেটে রেখে দুজনের সঙ্গেই আমি চুক্তি করব, দুজনের সঙ্গে আমি চুক্তি করব। ভারত আর পাকিস্তানের মানে এই যে যদি উনি যেটা বলছেন বাণিজ্য করব, ভারত এবং পাকিস্তানের অর্থনীতি বা যে বাজার তা তো কোনোদিন মানে এক নয়।
তো উনি ভারত এবং পাকিস্তানকে যেভাবে এতে রাখতে পারেন না এক ব্র্যাকেটে, ইসরায়েল ইরানের ক্ষেত্রেও তাই। ইরান ওদের সঙ্গে আমেরিকার সঙ্গে সেরকম কিছুই বাণিজ্য হয় না। ইসরায়েল সেখানে মানে ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড আর কি পার্টনার্স। সব রকম টেক ট্রান্সফার থেকে শুরু করে এই যে আইটি সেক্টর, আমেরিকার সমস্ত বড় কোম্পানিগুলোর কার্যত হেডকোয়ার্টার হচ্ছে তেল আবিব শহরে, মানে আমেরিকার বাইরে আর কি। তো এরকম বড় একটা বাণিজ্যিক চুক্তিকে উনি ইরানের সঙ্গে এরকম ইকুয়েট করে দিলেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই যেটা হবে আর কি, কিছুটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকতেই পারে ইসরায়েলি রাজনৈতিক যে মহলে। তবে একটা ব্যাপার হচ্ছে, এখনো অধিকাংশ ইসরায়েলি, বিশেষ করে বর্তমান সরকারের লোকজন মনে করেন যে অন্তত কমলা হ্যারিসের থেকে ট্রাম্প ইসরায়েলের জন্য অনেক বেশি ভালো। কারণ এই যে আপনি দেখছেন, অ্যাটলিস্ট ট্রাম্প যে এই অ্যাটাকটা করেছেন এই বাংকার বাস্টার দিয়ে, কমলা হ্যারিস থাকলে সেটা হতোই না। এবং বাইডেন প্রশাসনের সময়ও প্রচুর এই নিয়ে মানে নেতানিয়াহুর সঙ্গে মনোমালিন্য হয়েছে, ঝামেলা হয়েছে। ইসরায়েল যেসব মিশন করতো আমেরিকাকে খবর দিত না। যখন নাসারাল্লাহকে ইসরায়েল মারে একদম শেষ মোমেন্টে, তখন যিনি ওদের আমেরিকার ওই যিনি ছিলেন আর কি সোজা কথায় বিদেশ মন্ত্রী, তাকে ফোন করা হয়, সেই নিয়ে তারা প্রচন্ড রেগে যায় যে আমরা এরকম এদিকে বলছো পার্টনার, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স শেয়ার করছো না। তো একটা চরম একটা আমি বলছি অবিশ্বাসের জায়গা ছিল বাইডেন প্রশাসনের সঙ্গে কমলা হ্যারিসের ক্ষেত্রে। যেটা কিন্তু আরো বাড়তো, কারণ এই বাইডেন হ্যারিস প্রশাসনে ইহুদিদের পাশাপাশি মুসলিমদের প্রভাবটাও অত্যন্ত বেশি ছিল। সেই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অবশ্যই সম্পূর্ণ আলাদা। ট্রাম্পের যিনি জামাই, ইভাঙ্কা ট্রাম্পের যিনি স্বামী, তিনি হচ্ছেন ইহুদি। এছাড়া উনি এখন যারা আছে, ওই পিটার হেগসেট, তারপর জেডি ভান্স, মার্কো রুবিও, এমনকি যিনি বর্তমানে আমেরিকার যিনি রাষ্ট্রদূত আছেন ইসরায়েলে, এরা সবই মানে একদম অনেক বছর থেকেই খুব প্রো ইসরায়েলি। তো সেই অর্থে আমি এখন এরকম কিছু দেখিনি যে টেনশন কোনো কিছু হচ্ছে যে ট্রাম্প প্রশাসন এবং নেতানিয়াহু প্রশাসনের মধ্যে। তবে অবশ্যই ফায়ার নিয়ে হয়তো শুরুর দিকে কিছুটা একটা মানে আমি বলবো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কারণ ইসরায়েলের হয়তো আরেকটু বেশি কিছু কাজ করা বাকি ছিল তেহরানে, হয়তো তারা আরেকটু স্ট্রাইক করতো। কিন্তু একদিক দিয়ে তারা বলছে ঠিকই আছে, কারণ ইসরায়েলের আপাতত যেটা প্রধান লক্ষ্য ছিল যে অন্তত পুরোপুরি খতম না করা গেল, ডেফিনেটলি ইরানের নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটি সেটাকে কয়েক বছর কিন্তু আরামসে পিছিয়ে দেওয়া গেছে। আর তারপরে ইরান যদি সত্যি তাদের যদি কোনো সিক্রেট জায়গায় তারা এইসব রেখে থাকে, বা তাদের যদি তাদের তরফ থেকে যদি কোনো চাল থাকে, সেটা তো এখন প্রেডিক্ট করা সম্ভব নয়। কিন্তু ইসরায়েল বারবারই বলছে যে আমরা যে লেভেলের মানে আমরা এখন যেটা করব, আমরা যদি কোনো রকম এরকম মুভমেন্ট ডিটেক্ট করি, আমরা কিন্তু আবার স্ট্রাইক করব। ট্রাম্পও এটা বলছেন। তো পুরো মিশনটাই কিন্তু ট্রাম্প পরে এটা বলেছেন বেসিক্যালি নিজে ক্রেডিট নেওয়ার জন্য, কিন্তু শুরু থেকে এই যে পুরো মিশনটা, এটা কিন্তু ট্রাম্প এবং ইসরায়েলি প্রশাসনের মধ্যে পুরোপুরি কোঅর্ডিনেশন করে করা হয়েছে। যেটুকু আপনি এদিক ওদিক দেখছিলেন যে আমেরিকা রাজি নয় এ নয়, এটা কিন্তু একটা ডিসেপশন স্ট্র্যাটেজি, যাতে ইরান একটু কনফিউজ হয়ে যায় যে আমেরিকা হয়তো ইসরায়েলের সমর্থন করছে না। কিন্তু প্রথম থেকেই মানে ট্রাম্প বলছেন যে মানে এদের সঙ্গে ছিল। এবং আজকেও অ্যাকচুয়ালি আপনি দেখবেন লাস্ট যে পোস্টটা, এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা রকম তদন্ত চলছিল এখানে কিছু দুর্নীতি ইত্যাদির খবর নিয়ে, ট্রাম্প ওখানে আবার আগ বাড়িয়ে বলছেন এসব বন্ধ করা উচিত, ওকে এরকম করে অ্যাটাক করা উচিত নয়, ও খুব ভালো লোক, ইসরায়েলের জন্য প্রচুর কিছু করেছে। তো বেসিক্যালি মানে উইথ অল ডিউ রেসপেক্ট, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় কি বলেন সেটাকে একটু আমাদের একটু ইগনোর করাই বেটার। কিন্তু অন্তত অ্যাকশনে মানে অন গ্রাউন্ড অ্যাকশনে এখনো অব্দি ডেফিনেটলি ট্রাম্প ইসরায়েলি প্রশাসনের সঙ্গেই আছেন। আর একটা বিষয় দেখছিলাম, এই যুদ্ধবিরতির পরে মানে ইরানে বিজয় উৎসব পালন করা, এইসব সোশ্যাল মিডিয়াতে আসছিল খবরগুলো, কিছু ভিডিও আসছিল। তারা মনে করছে যে এটা আমাদের জয় হয়েছে। তো ইসরায়েলের লোকেরা কি মনে করছেন? ইসরায়েলের জয় হয়েছে নাকি সত্যি ইরানের জয়টা তারাও স্বীকার করছে কোনোভাবে? ইসরায়েলের মানুষের মধ্যে কি সেই উচ্ছ্বাস আছে বিজয় উৎসব বা যা যা করলো? দেখুন, হ্যাঁ, দেখুন, এটা প্রথম যেটা কথা হচ্ছে যে ইসরায়েল বা ইরানের জনতা ছেড়ে দিন, একদম আমরা ভারতীয় হিসেবে যদি নিউট্রাল দর্শক হিসেবেও দেখেন, আপনি যদি যুদ্ধটা যেভাবে গেছে আপনি যদি পুরো দেখেন প্রথম থেকে, তো এখানে ইরানের জয় হয়েছে এর তো কোনো প্রশ্নই নেই। কারণ প্রথম দিনের মধ্যেই এবং তারপর ওভারঅল প্রায় 30 জন যদি ব্রিগেডিয়ার জেনারেল লেভেলের সেনার লোকদের আপনার মানে অপোনেন্ট যদি মেরে দেয়, তারপরে আপনি যেটা বলছেন যে যুদ্ধের জয় হয়েছে, এটা ওই পাকিস্তানের অপারেশন সিন্দুরের মতো। এখন যেটা প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে এই এত ধরনের ফেক নিউজ, সেন্সেশনাল নিউজ, এরকম আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্স করে কেউ যা কিছু একটা দাবি করে দিল সেটাকেই বারবার বলে দেবে। যেমন পাকিস্তান বারবার বলছে আমরা কোনো রকম প্রমাণ ছাড়া আমরা 6টা রাফেল ফেলে দিচ্ছি, 6টা রাফেল ফেলে দিচ্ছি ভারতে। ইরানের ক্ষেত্রেও মেন্টালিটিটা তাই। হ্যাঁ, দুটো ইরান একটা জায়গায় দাবি করতে পারে যে তাদের জিত হয়েছে, সেটা হচ্ছে খামেনির সরকারটা এখনো টিকে গেছে। যেভাবে বলা হচ্ছিল যে খামেনির প্রশাসনকে সরিয়ে দেওয়া হবে, নতুন ওই যে আগের যিনি শাহ ছিলেন তার সন্তানকে ক্ষমতায় আনা হবে, সেটা হয়নি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি আপনি যদি স্ট্র্যাটেজিক
ক্ষতি যেটা দেখেন, আপনি দেখুন না ইরানের যে সমস্ত আইআরজিসি হেডকোয়ার্টার, তারপর ইরানের যেটা কুখ্যাত তেহরানের যে একটা জেলখানা ছিল, যেখানে যারা যারা ওই সরকারের বিরোধী ছিল তাদেরকে সব বন্দি করে টর্চার করা হতো, মানে সেই জেলখানাতে ইসরায়েল স্ট্রাইক করে মানে সামনে, এবং তার যেই জেলখানার বেসিক্যালি যিনি জেলার তাকে পর্যন্ত ওরা মেরে দিয়েছে। এবং এখন ক্রমশ ক্রমশ কিন্তু ইরান আস্তে আস্তে লিস্ট পাবলিশ করছে, আপনি দেখুন যে কারা কারা হয়েছে মানে মারা গেছে। সেই তুলনায় এই যুদ্ধে ইসরায়েলের একজনও, মানে এই ইরানের সঙ্গে এই যুদ্ধে ইসরায়েলের একজনও সেনার কাউকে তারা মারতে পারেনি। অথচ যদিও স্ট্র্যাটেজিটা অন্য ছিল, ইসরায়েলের স্ট্র্যাটেজিটা ছিল যে এদের পুরোপুরি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে হিট করা হবে, ইরানের স্ট্র্যাটেজিটা ছিল যে আমরা খালি সিভিলিয়ান এরিয়াতে করবো, সে কখনো হসপিটাল হোক স্কুল হোক, যাতে সিভিলিয়ান ক্ষয়ক্ষতি অনেক বেশি হয় এবং ইসরায়েলের ওপর চাপটা পড়ে যে ইসরায়েল তার অ্যাটাকটা একটু পিছিয়ে দিক বা বন্ধ করুক। তো সেই ক্ষেত্রে এখানে অন্তত কোনো প্রশ্নই নেই যে ইরানের মানে জিত হয়েছে, এবং ইরানের পরমাণু সেন্টার গুলো ফড্ডোকে বাদ দিল, বাকিগুলো যদি ধরেন ইস্পাহান, নাতাঞ্জ, এগুলো তো ধ্বংস হয়ে গেছে, সেন্ট্রিফিউজ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, এটা তো ওয়েল এস্টাবলিশ ফ্যাক্ট। তো যেখানে আপনার ইনফ্রাস্ট্রাকচার এত ক্ষতি হয়েছে, আমি বিশ্বাস করি না যে মানে ইরান কোনোভাবেই জিতেছে। এবং ইসরায়েলিদের মধ্যে আমি তো যেহেতু ওখানে চলে এসেছি, এখনো গিয়ে সেরকম অর্থে কথাবার্তা হয়নি, গিয়ে যখন আবার কথা হবে, তবে অবশ্যই এটুকু বলতে পারি, আমি দেখছিলাম যে একটা ওই সার্ভে মতো যেরকম হয় আমাদের জনমত সমীক্ষা, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং তার যে পার্টি লিকুদ, তার জনপ্রিয়তা বাড়ছে, এবং হয়তো আগামী 1 বছরের মধ্যে সে ইসরায়েলের নির্বাচন আপনি দেখতে পারেন। তো সেখানে আবার একটা সম্ভাবনা আছে নেতানিয়াহু জিতবেন। তো গাজার, আমি যেটা আগের দিনও বলেছিলাম, গাজা নিয়ে ইসরায়েলি পাবলিকের ওপিনিয়ন অনেকটাই ডিভাইডেড, সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে। কিন্তু ইরানের ক্ষেত্রে অন্তত পক্ষে এটা একটা মানে যেটা ইমিডিয়েট স্টেপ ছিল, বিশেষ করে তাদের পরমাণু ক্ষমতাটাকে যে ডিগ্রেড করা, আর আরেকটা যে সেটা নিয়ে একটা কিন্তু পজিটিভ সেন্স অফ মানে মুড আছে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ, ইরান অনেক ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি ছুঁড়েছে, তাতে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আজকে আপনি যেটা দেখছেন যে 28 জন ইসরায়েলি মারা গেছে এই যুদ্ধে, সেই সংখ্যাটা কিন্তু আমি বলছি অন্য কোনো দেশ হলে 2800 হয়ে যেত। শুধুমাত্র এদের এই যে শেল্টার যে ব্যাপারটা, যেটা আমি আগে আপনাকে বিশদে এক্সপ্লেন করেছিলাম, এর জন্য প্রচুর প্রাণ বেঁচে গেছে। এবং সত্যি কথা বলতে এর ভিত্তিতে আমরা কিন্তু ওই অবস্থাতে ওইখানে থাকার সাহসটা করতে পারি, কারণ আমরা জানি এই শেল্টার সিস্টেমটা। এয়ার ডিফেন্স সিস্টেমও সবাই দেখাচ্ছে, অনেকে বলছে তেল আবিব শহর নাকি পুরো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, হিট হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে প্রায় 500টা যদি মিসাইল ছোড়া হয়, 40 থেকে 45টা জায়গায় ইম্প্যাক্ট হয়েছে, স্টিল ইট ইজ লেস দেন 10%। প্রবলেমটা যেটা হচ্ছে যে এই মিসাইল গুলো এতটাই শক্তিশালী, এক একটা মিসাইল যদি 500 কেজি বিস্ফোরক নিয়ে আসে, তো একটা জায়গায় হিট হলেই সেটা বিপুল ক্ষয়ক্ষতি হবে, একটা জায়গায় মিসাইল এসে একটা বাড়ি মারলেই সেই বাড়িটা পুরো ধসে যাবে। তো এইটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ইসরায়েল বিরোধীদের তরফ থেকেও করা হয় আর কি, যে ওই এফেক্ট গুলোকে বেশি বেশি করে দেখানো। কিন্তু আমার যেটা ধারণা, এবং যেরকম সেই সময়ও দেখেছিলাম, ওই পিক যুদ্ধের সময়ও বীজগুলো ভর্তি, লোকজন গিজগিজ করছে, হ্যাঁ ঠিক আছে যখন শেল্টার আসবে তখন চলে যাব শেল্টারে, কিন্তু তার বাইরে কিছু নাই। তো সেই সময় ওদিক আমি যেটা আগে বলেছিলাম আর কি, যে ইসরায়েলিদের এইটা ডিএনএ তে হয়ে গেছে যুদ্ধ, এই বিগ্রহ ব্যাপারটা, তারা সেই অর্থে যুদ্ধ নিয়ে কিন্তু এই বিশাল সবাই চিন্তিত এরকম কোনো ব্যাপার নেই, লাইফ নর্মালি চলছে। ওই সময় আমি দেখেছি মোটামুটি বাস চলছে, পরিবহন চলছে, অধিকাংশ দোকান বন্ধ ছিল, এই মানে খোলা ছিল আর কি। তারপর আস্তে আস্তে আমাদের ইউনিভার্সিটি তো এখন পুরো খুলে গেছে, সেই সময় অনেক অধ্যাপকরাই আসছিলেন, স্থানীয় ছাত্রছাত্রীরাও আসছিলেন। তো আমার মনে হয় যুদ্ধটাকে তারা অন্তত যে ইরানের ক্ষয়ক্ষতির দিক থেকে তারা কিন্তু অনেকটা পজিটিভলি দেখেছেন। ওকে, এবার আপনার ফিরে আসার রুটটা একটু জানতে চাই, কিভাবে ফিরে এলেন ওখান থেকে? না, প্রথমে যেটা ফিরে আসার, এটার জন্য আমি অবশ্যই প্রথমে কৃতজ্ঞতা জানাবো ভারত সরকারকে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দূতাবাস যারা আছেন, তারা দিন রাত মানে 24 ঘন্টাই বলতে গেলে পরিশ্রম করেছেন। আমরাও খুব সামান্য অংশে ভলেন্টিয়ার করেছিলাম, মানে ভলেন্টিয়ার মানে ওই কতজন বাসে করে যাচ্ছে সেগুলো কাউন্ট করা, তাদেরকে একটু খাবার দাবার দেওয়া, এই কে কোথায় যাচ্ছে এগুলো একটু। আর সবচেয়ে যেটা ভালো লেগেছিল যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল, যেখানে এই এমবাসির অফিসিয়ালরা ঘন্টায় ঘন্টায় বা প্রতি আধ ঘন্টায় আপডেট নিচ্ছিলেন, বাস কোথায় গেল, কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা, সবাই ঠিকঠাক আছে কিনা। তো মূলত আমরা ইজিপ্ট বর্ডার ক্রস করি, ইজিপ্টের শারমাল শেখ বলে একটা শহর আছে, সেখান থেকে যে ইন্ডিয়ান এয়ার ফোর্সের যে মিলিটারি এয়ারক্রাফট হয়, কোনো কমার্শিয়াল প্লেন নয়, এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো এরকম নয়, ইন্ডিয়ান এয়ার ফোর্সের যে মিলিটারি প্লেন হয় সেই প্লেনে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো জীবনে, এবং পুরোটাই পাইলট থেকে শুরু করে সমস্ত স্টাফ তারা পুরোপুরি ভারতীয় বায়ুসেনার সদস্য ছিলেন ইউনিফর্মে। তো এটা আমার জীবনে একটা অনন্য অভিজ্ঞতা যে আমি একটা ভারতীয় বায়ুসেনার মানে এরকম যে গ্লোব মাস্টার প্লেন হয় তাতে চাপতে পারলাম।
তো হ্যাঁ, অবশ্যই ভারত সরকার পুরোপুরি এটার ব্যবস্থা করেছিলেন। তাদের আমাদের গোটা ইসরায়েল থেকে প্রতিদিন 7 থেকে 8টা করে বাস, গোটা শুধু তেল আবিব শহর থেকে নয়, তেল আবিব শহর তো তবু একটু মাঝামাঝি, সে উত্তরে হাইফা থেকে শুরু করে জেরুজালেম, বিরশেবা, প্রচুর ভারতীয় ছিলেন, স্টুডেন্ট ছিলেন, বাঙালিরা ছিলেন, কনস্ট্রাকশন ওয়ার্কাররা ছিলেন, অনেক ওখানকার কেরালার যে চার্চের যাদেরকে বলা হয় আর কি নান, মানে মহিলা ম্যাডাম সন্ন্যাসিনী, তারা ছিলেন, তাদের আমাদের সঙ্গেই তারা ফিরলেন। তো সবাইকেই ইভাকুয়েট করা হয়েছে। 3 থেকে 4 বেলা পুরো বিনামূল্যে খাবার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। এমবাসির অফিসিয়ালরা, সেটা ভারতের তরফ থেকেই হোক এবং এই ইসরায়েলের তরফে যারা ভারতীয় দূতাবাসের ছিলেন এবং মিশরেও ভারতীয় দূতাবাসের অফিসিয়ালরা সবসময় আমাদের সঙ্গে ছিলেন। বাসে এসে তারা খোঁজ খবর নিচ্ছিলেন, খাওয়া দাওয়ার জায়গায় কেউ কিছু অসুস্থ হয়ে গেলে, কারণ আমাদের সঙ্গে অনেক বাচ্চারা আসছেন, তাদের পক্ষে বুঝতেই পারছেন যে খুব কষ্টকর হয়েছে জার্নিটা, কারণ ইজিপ্ট এসব জায়গা অনেকটা গরমও বটে। তো ফিরে এসে দিল্লিতে সেখানে আমাদের মন্ত্রীরা রিসিভ করছিলেন, এয়ারফোর্সের স্টাফ ছিলেন, ডিপ্লোম্যাটিক স্টাফরা ছিল। ওকে। এবং বলছেন যে আবার চলে যাবেন 1 সপ্তাহের মধ্যে, একটু দেখে নিয়ে। হ্যাঁ, 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 সব এই মুহূর্তে এইভাবে যেরকম চলছে সেরকম যদি থাকে তো অবশ্যই পরের সপ্তাহে ফিরে যাব। বাড়ির লোকেরা কি বলছেন যে এরকম একটা উৎকণ্ঠার মধ্যে থাকা, এই অবস্থায় ফিরে আসা, আর যেতে বলছেন নাকি? না, হ্যাঁ, বাড়ির লোকেরা এমনি একটা তো মানে খুশি আছে যে ঠিক আছে ফিরে এসছে, কিন্তু আবার যেতে হবে। বাট আমার বাড়ির লোকের সেই নিয়ে কোনো টেনশন নেই যে আবার ওখানে যেতে হবে, কারণ আমি তো এখানে 2 বছর ধরে আছি, মোটামুটি কি ব্যাপার হয় তারা জানে। এই অবশ্যই ইরানের সঙ্গে ব্যাপারটা ডেফিনেটলি একটা বড় এসকেলেশন হয়েছিল এবং সেখানে একটা চিন্তার বিষয় থাকে, কিন্তু অন্যান্য সময় ইসরায়েলে এগুলো টুকটাক চলে এবং সত্যি কথা বলতে গেলে তাতে আমাদের কাজের খুব একটা প্রভাব পড়ে না। আমাদের কাজ যেরকম চলছে চলবে। আমাদের ইরানের সময়ও আমরা যতটা সম্ভব পেরেছি কাজ করেছি, কখনোই বলবো না যে 100% এফিসিয়েন্সিতে কাজ করেছি, সেই অবস্থাও ছিল না, কিন্তু কাজ হয়েছে আর কি। এখন সেই সেইটাই ইম্পর্টেন্ট, কারণ এটা খুবই ক্রিটিক্যাল সময়। আমরা প্রায় 2 বছর আছি সেখানে, যেই কাজ করেছি, তো তার রেজাল্ট গুলো এবার আসবে আমাদের রিসার্চে, সেগুলো পাবলিশ করতে হবে। তো সেই দিক থেকে এই ডিসিশন আর কি, যে এখন যতটা সম্ভব তাড়াতাড়ি যেতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ দীপায়ন চৌধুরী। গেলে আবার নিশ্চয়ই কথা হবে, ওখানকার আপডেট আবারও যদি প্রয়োজন হয় নিশ্চয়ই নেব। কদিন এসছেন, একটু কাটিয়ে যান, বাংলাটাকে নতুন করে দেখে যান, কি আর চেঞ্জ দেখবেন, বাংলার তো হাল খুব একটা ভালো না। যাই হোক, এসছেন, কদিন ঘুরে যান, ভালো থাকবেন। নমস্কার। দর্শক শুনলেন, দীপায়ন চৌধুরী ফিরে এসছেন। তো আরামবাগ টিভির মুখোমুখি হয়েছিলেন, আরো সব অনেক তথ্য পেলেন, জানতে পারলেন। আবারও ফিরে যাবেন। বাড়ির লোকেরাও জানেন যে এটা হয়, এটা নিয়ে খুব বেশি টেনশনে বাড়ির লোকেরা থাকেন না। ফিরে এসছেন এই এই সময়, কিন্তু আবার ফিরে যাবেন, তাতেও কোনো সমস্যা নেই। বাড়ির লোকের যা অবস্থান, যেটা বুঝতে পারলাম। তো দর্শক বলুন, ওখানকার যেসব তথ্য, এবং ইরান বলছে জিতে গেছি, অথচ এই সব হয়েছে, যেভাবে পরিসংখ্যান দিয়ে কথাগুলো বললেন, তো কি বলবেন আপনারা? যা বলার বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।